ওকে, তো এখন আমরা কালকে যেগুলো আমরা শিখছিলাম ওইটার আমরা তো আজ কালকে বৃত্তের ক্ষেত্রফল বের করা তো আমরা শিখছিলাম। তো এখন এই যে এই ম্যাথে এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে আশা করি পারবা। তো এখন আমরা যদি এটা আমাদের প্রথমে আমাদের বলছে যে পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করতে, এতে আমাদের বলছে যে পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করতে। তো আমরা যদি এখন এখানে বৃত্তটা আমরা যদি আঁকাই, এটা তো এখন বৃত্তের এই ক্ষেত্রফল আশা করি পারবা, সেম নিয়ম এটা দেখানোর কিছু নেই এই বৃত্তের ক্ষেত্রে। ওকে, এখন এটা আমাদের এর মান এখানে আসছে যে 4, তাহলে এটার আমাদের অ্যান্সার আসবে, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল পাই a², তাহলে এটা আসবে 16 পাই। ম্যাথ করলে এটা পেয়ে যাবে। ওকে, এখন বি নম্বরে বলছে প্রথম চতুর্ভাগে এই ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের বি তে বের করতে হবে এইটুকু। তো এই প্রথম এই চতুর্ভাগের এই ক্ষেত্রফল এটা কতটুকু হবে, এটা হচ্ছে টোটাল বৃত্তের 1/4, অর্থাৎ 4/1 ভাগ। তাহলে বি এর অ্যান্সার হবে 4 পাই। আর সি এর অ্যান্সার হবে এক্স অক্ষের উপরে অবস্থিত যে ক্ষেত্রফলটা। এখন এইখানে এক্স অক্ষের উপর অবস্থিত অংশের ক্ষেত্রফল, এটা এটা পুরোটাই তো এক্স অক্ষের উপর অবস্থিত। মানে আমরা যদি এখানে চিন্তা করি যে এক্স অক্ষের উপরে এইটুকু তো এক্স অক্ষের উপরে, তারপর নিচের গুলাও তো আমাদের এক্স অক্ষেরই উপরে আছে। দাঁড়াও দেখি এটার অ্যান্সার কিভাবে করছে। মানে তোমার বি এবং সি তে তোমার ম্যাথ করা লাগবে না, কিন্তু এখন যদি এই তিনটে প্রশ্ন যদি একসাথে আসে তাহলে তোমার শুধু এ নম্বরেই শুধু ম্যাথ করলেই হবে। বাট তিনটে প্রশ্ন যদি ভিন্ন ভিন্ন ভাবে আসে তাহলে প্রতিটা প্রশ্নেই কিন্তু এই যে তোমার সেম ম্যাথটা এখানে তোমার এই তিনটা প্রশ্নই আবার করতে হবে। মানে যদি এই তিনটা প্রশ্ন যদি ভিন্ন ভিন্ন ভাবে আসে, আর আর এই তিনটা প্রশ্ন যদি একসাথে আসে তাহলে যে কোনো একবার এই এই ম্যাথটা সলভ করে তারপর এটার অ্যান্সার লিখে দিলেই হবে। আচ্ছা, এখন এইখানে আমাদের সি নাম্বারে এটা যদিও উম, এটা পুরোটাই তো এখানে বোঝা যাচ্ছে এক্স অক্ষের উপরে, বাট আমরা এখানে এটা ধরে নিব যে যদি বৃত্তটা এইরকম হয় তাহলে এর হাফ হচ্ছে এক্স অক্ষের উপর, হাফ হচ্ছে ওয়াই অক্ষের উপর। আমাদের এটা আর কি এইভাবে ধরে নিতে হবে যে আমাদের এইটা এই এই পার্টটুকু আমাদের ধরে নিতে হবে এক্স অক্ষের উপর, আর এই দিকের পার্টটুকু আমাদের ধরে নিতে হবে ওয়াই অক্ষের উপর। এটা তুমি মনে রাখো। এখন এখানে আমাদের তো এটা দেখে এটা স্বাভাবিকভাবে মনে তো এখানে হচ্ছে যে এখানে আমাদের প্রতিটা পার্টি এক্স অক্ষের উপর, আবার প্রতিটা পার্টি ওয়াই অক্ষের উপরে না। মানে আমরা যদি এইটা এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই পার্টটুকু আমাদের এক্স অক্ষের উপরে, আবার নিচের পার্টটুকু তো এক্স অক্ষের উপরে। আবার আমরা যদি শুধুমাত্র এইভাবে চিন্তা করি ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে এই পার্টটুকুও আমাদের ওয়াই অক্ষের উপর, এই পার্টটুকুও কিন্তু ওয়াই অক্ষের উপর। এটা বুঝছো? মানে আমরা যদি এমনি চিন্তা করি, বাট এইটা আমাদের এইটা একটু মাথায় রাখবা যে একটা বৃত্তের হাফ এক্স অক্ষের উপর, হাফ ওয়াই অক্ষের উপর, এটা এইভাবে নিতে হবে। এটা বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এইখানে আমাদের এক্স অক্ষের উপর হবে এই আমাদের এই পুরো বৃত্তের এই ক্ষেত্রফলের অর্ধেক।
তো এটা লিখে দিবা আর কি, যে এক্স অক্ষের উপর পুরো বৃত্তের ক্ষেত্রফলের হাফ অংশ রয়েছে। অতএব এক্স অক্ষের উপর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, এই যে আমাদের টোটাল ক্ষেত্রফল 16 পাই ডিভাইড বাই 2, 8 পাই। এই যে বৃত্তের ক্ষেত্রফল কিন্তু সবচেয়ে কমন, এটা ভালোভাবে শিখবা। এবং আমরা এটা এই করছিও, আমরা এটা খুবই ভালোভাবে। ওকে, তারপরে এই ম্যাথটা করবা, এই ভালোভাবে এটা করবে, এটা পারবা না এই সবকিছুতে এখানে লিখে দিছি। এর পরবর্তী কাজটা আশা করি পারবো। ওকে, এখন এখানে বলছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্যারাবোলা এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এখন এই যে এ- এই চ্যাপ্টারে ম্যাথ কিন্তু অনেক, এই যে এগুলা, তারপর এগুলা, তারপরে এগুলা, সব ম্যাথ কিন্তু ক্লাসে করে দেওয়া সম্ভব না। এগুলো করবা এখানে, এই ম্যাক্সিমাম ম্যাথ আছে সিমিলার একদম, তো এগুলো নিজে নিজে করবা। আচ্ছা, আমাদের আজকে পর্যন্ত এই যতটুকু হয় আমরা করব, আর আর বাকিগুলো নিজে করে নিবা, মানে যেগুলো হোমওয়ার্ক দেওয়ার মতো আমি এগুলো দিব হোমওয়ার্ক, এবং আজকের ক্লাসে আমরা ইন্ডিকেশন শেষ করব। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্যারাবোলা এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এই প্যারাবোলা এটা কিরকম হবে? এটা হবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax টাইপের প্যারাবোলা হয় এইরকম, আমরা এটা জানি। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এটা কোন ধরনের সরলরেখা বলো তো? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কোন ধরনের সরলরেখা? এটা পারতেছো না? এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের। এইখানে এম হচ্ছে 1, তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। অর্থাৎ এইখানে সরলরেখাটা হচ্ছে যাবে তোমার মূলবিন্দু দিয়ে এইভাবে। তো এখন এই যে আমাদের, আচ্ছা, এটা যদি আঁকতে একটু প্রবলেম হয়েছে, আচ্ছা ধরো এটা একটু ইয়ে করে আঁকতে হবে। এই যে আমাদের সরলরেখাটা হচ্ছে মূলবিন্দুগামী, এইখানে সরলরেখাটা হচ্ছে মূলবিন্দুগামী, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, আর আমাদের এই যে পরাবৃত্তটা হচ্ছে এইরকম ওয়াই। আচ্ছা, এটা চিত্রটা একটু সুন্দর মতো তুমি ইয়ে করে নিও। ওকে, তো এখন এটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স সরলরেখা, আর এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x পরাবৃত্ত। ওকে, এখন বলছে যে এই প্যারাবোলা এবং সরলরেখার যে দুইটার যে মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ এইটা, এর এই ক্ষেত্রফল বের করতে বলছে। তো এর এই ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এই টাইপের ম্যাথ আমরা অলরেডি কালকে আমরা করছিলাম, এগুলো মনে আছে? আমরা কালকে করছিলাম এই যে এই ম্যাথটা মনে আছে? আচ্ছা, হ্যাঁ। না থাকলে সমস্যা নেই, আমরা আবার আজকে দেখতেছি। ওকে, এখন দেখো, এখন আমাদের এইখানে একটা লম্ব এখানে নেওয়া লাগবে।
ওকে, আমাদের এই বিন্দুটার আমরা যদি নামকরণ করি এ, এখানে এ বিন্দু এখানে কি হবে? এ বিন্দু হচ্ছে এই যে আমাদের পরাবৃত্ত এবং সরলরেখা ছেদবিন্দু। তো এখন এখান থেকে আগে এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এখন এইখানে ওয়াই সমান এক্স, তাহলে আমরা যদি ওয়াই স্কোয়ার 4x এর জায়গায় ওয়াই বসাই, এবং এইখানে ওয়াই 4y বাম দিকে নিয়ে এসে বিয়োগ করে এখানে কমন নিলে হবে y - 4 = 0। তো একবার y = 0 আর একবার y = 4। তো যখন y = 0 তখন x = 0, y = 4, x = 4। তাহলে এই দুইটার যে আমাদের ছেদবিন্দু, এই দুইটা ছেদবিন্দু হচ্ছে একটা 0 0 আর একটা হচ্ছে 4 4। তো এখন এই 0 0 ছেদবিন্দু কোনটা? এটা হচ্ছে মূল বিন্দুতে একটা, আর একটা হচ্ছে এ বিন্দুতে। তো এই 0 0 ছেদবিন্দু একটা হচ্ছে মূল বিন্দুতে, আর একটা হচ্ছে 4 4। তো এখন আমাদের এইখানে ক্ষেত্রফলটা যেহেতু এক্স অক্ষের উপরে, তো আমাদের এ বিন্দুর ভুজ যদি 4 হয়, তাহলে আমরা যদি এইখানে একটা বিন্দু নেই, তাহলে বি বিন্দুর ভুজও হবে 4, তাহলে বি বিন্দু হবে 4 0, আর এটা আমরা মূল বিন্দুটার নাম দিই ও বিন্দু। ওকে, তো এখন আমাদের যেইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আমরা যদি এটার নাম দেই আহ আমরা এটার কিভাবে নাম দিব? ও এ ও, এই অংশটুকু, যে যে ও এ ও অংশের ক্ষেত্রফল, বা নির্ণয় অংশের এই ক্ষেত্রফলও লিখতে পারো। আচ্ছা, এখন এটা কি হবে বলো তো? এই যে আমাদের নির্ণয় অংশের এই ক্ষেত্রফলটা, এটা আমরা সূত্রটা কিভাবে লিখবো? এই সূত্রটা বলো দেখি। সূত্রটা বলো। এটা পারবে না সূত্রটা? হুম। এখানে সূত্র হবে। তো ওই সূত্র বলতে এই যে এই লেখাটা আর কি, এই যে এইটা, মানে আমাদের এই ক্ষেত্রফল সমান কি হবে? এইটা এই যে সূত্র বলতে আমি এটার কথা বলতেছি, এই যে এ- এরকম ভাবে একটা লিখতে হবে না, যে আমাদের এই যে ডিই বিডি অংশের ক্ষেত্রফল সমান এই যে, হ্যাঁ, হ্যাঁ এটা বলো যে এই ম্যাথের ক্ষেত্রে এটা কি হবে? ওকে, এখন এখানে খেয়াল করো, এটা এটা খুবই ভালোভাবে এটা বুঝতে হবে এগুলো। এখন এখন আমাদের এইখানে দেখো, এখন আমাদের যেটা মধ্যবর্তী যেটা বেষ্টিত অংশ, এই দুইটার মধ্যে একটা হচ্ছে আমাদের টোটাল ক্ষেত্রফল। এখানে টোটাল ক্ষেত্রফল বলতে এ ও বি, এই পুরোটুকু হচ্ছে আমাদের পরাবৃত্তের ক্ষেত্রফল। সেইখান থেকে কার ক্ষেত্রফল বিয়োগ করা লাগবে? এই যে আমাদের সরল রেখার জন্য মাঝখানে যে এই সাদা অংশটা আছে, এই ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করি, মানে এই টোটাল এই পরাবৃত্তের ক্ষেত্রফলটা থেকে আমরা যদি এই যে এইটুক অংশ, অর্থাৎ আমাদের সরল রেখার জন্য যে এই ক্ষেত্রফলটা ক্রিয়েট হয়েছে, এই ক্ষেত্রফলটা অর্থাৎ এই যে ত্রিভুজ শেপের যেটা আছে, এইটা হচ্ছে আমাদের সরলরেখার জন্য ক্ষেত্রফল। আর এই যে এই লাল লাইনটার নিচের পুরোটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের জন্য ক্ষেত্রফল। তো এই টোটাল পরাবৃত্তের ক্ষেত্রফল থেকে সরলরেখার ক্ষেত্রফলটা উম, এখানে বিয়োগ করলেই আমাদের কেবলমাত্র এই দুইটার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে।
তাহলে এখন আমরা এখানে কিভাবে লিখবো? এটা হচ্ছে y1 dx মাইনাস y2 dx। এখন এইখানে y1 কোনটা হবে? y1 সবসময় বড় ক্ষেত্রফলটা, আর y2 ছোট ক্ষেত্রফলটা। তো এখানে বড় ক্ষেত্রফল কোনটা? এই যে পরাবৃত্তের জন্য, আর ছোট ক্ষেত্রফল আছে সরলরেখার জন্য। আর এইখানে আমাদের দুইটা, এই পরাবৃত্তের জন্য এক্স অক্ষের লিমিট কত থেকে কত? এটা হচ্ছে 0 থেকে 4। তারপর সরলরেখার জন্য এক্স অক্ষের লিমিট হচ্ছে 0 থেকে 4। তাহলে এটা হচ্ছে 0 থেকে 4। সূত্র বলতে এই যে এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এবং আমরা কালকে এটা দেখছিলাম যে আমাদের ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এটাকে y1 মাইনাস y2 dx ও লেখা যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে 0 থেকে 4। y1 এখানে কি হবে? y1 হবে আমাদের এই এই পরাবৃত্তের সমীকরণ থেকে y এর মান। তাহলে পরাবৃত্তের সমীকরণ থেকে y এর মান হচ্ছে এই √4x। আর y2 হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ থেকে y এর মান, যেটা হচ্ছে x। তো এখন এইখানে 4, না 4 না 2, এটা হচ্ছে 2। তারপর √x থাকবে, √x অর্থাৎ x এর পাওয়ার হাফ। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x⁻³ ডিভাইড বাই 3/2। আর এটা হচ্ছে x²/2। এটা হচ্ছে 0 থেকে 4। তাহলে এখন এখানে আমরা যদি এটা 2, তারপর এখানে 3/2, এখন যদি এখানে উল্টে যায় তাহলে এটা হবে 2/3, মানে 4/3 ইন্টু 4 এর পাওয়ার 3/2 মাইনাস 4² মানে 16/2। এটা হচ্ছে আমাদের একটা লিমিট। তারপর এই জিরো বসালে পুরোটাই জিরো, আর ওইটা লেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে 4/3, আর 4 এর পাওয়ার 3/2 দিলে 8 হয়, আমরা এটা কালকে তো দেখছিলাম, -8। তাহলে এটা 32/3 -8, 32/3 -8। তাহলে 3 × 8 = 24, 8/3। এটা বুঝছো? বুঝছি। খুবই সহজ এগুলো ম্যাথ। ক্ষেত্রফল নির্ণয় করাতে কোনো এখানে জটিল কোনো ইন্টিগ্রেশন নাই, কিন্তু জাস্ট খুবই সহজ সহজ ইন্টিগ্রেশন। জাস্ট তোমার এই সূত্রটা ভালোভাবে লিখতে হবে, এবং এই চিত্রটা খুবই পারফেক্টলি, এই এই চিত্র কিন্তু পরীক্ষার খাতায় আঁকানো মাস্ট। এই চিত্র অবশ্যই একদম পারফেক্টলি হওয়া লাগবে। ওকে, এখন এইখানে খেয়াল করো। এখন আমাদের এই যে 2 নাম্বারটা তো সেম, y² = 4x আর x = 2y, এটা সেম ম্যাথ। আচ্ছা, এর পরেরটাও সেম ম্যাথ। আচ্ছা, তারপরও আমাদের এই যে 2 নাম্বার হোমওয়ার্ক একদম হুবহু সেম ম্যাথ। এখন এইটা যে একটা আমাদের প্যারাবোলার সমীকরণ, আমরা এটা দেখে এটা কিভাবে বুঝবো? এটা তো দেখেই বোঝা যায় যে এটা একটা প্যারাবোলার সমীকরণ। মানে আমাদের প্যারাবোলার সমীকরণ গুলো কিরকম হয়? একটা দ্বিঘাতি, একটা থাকবে একঘাতি, অর্থাৎ x², 4ay, অথবা y², 4ax। মানে একটা যদি দ্বিঘাতি এবং আরেকটা একঘাতি হইলে সেটা প্যারাবোলার সমীকরণ। আর আর বাকিগুলাতে, অর্থাৎ উপবৃত্ত এবং অধিবৃত্ততে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর একটাতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ ডিভাইড বাই বি। আর বৃত্তের সমীকরণ কিভাবে বুঝবো? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের প্লাস থাকবে এবং দুইটা সহগ সমান হবে। এগুলো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আর যে কোনো একটা দ্বিঘাতি একটা যদি একঘাতি হয় তাহলে সেটা প্যারাবোলার অথবা পরাবৃত্তের সমীকরণ। এখন আমাদের তো এটা পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। তাহলে সেই ক্ষেত্রে এত পরাবৃত্ত এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এত পরাবৃত্ত এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এখন এইখানে ওয়াই, আমরা যদি এখানে একটা মাইনাস কমন নেই তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এইখানে ওয়াই, এইখানে হচ্ছে এক্স স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আবার মাইনাস ওয়ান এক্স বিয়োগ করা লাগবে একটা। তাহলে এখানে আমাদের ভিতরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস ওয়ান। এটা হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস। তাহলে এখন এটা হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, এটা হবে মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ফোর, ওয়ান ডিভাইড বাই ফোর ওয়াই মাইনাস ওয়ান। এই জিনিসটা তো বুঝছো আশা করি। তো এখন আমরা এটা কোনিক চ্যাপ্টারে আমরা এটা কিভাবে করতাম, এটা আমরা ক্যাপিটাল এক্স নিয়ে নিতাম, এটা হচ্ছে মাইনাস ফোর এ, এটা লিখতাম ক্যাপিটাল ওয়াই। তো এখন এই টাইপের পরাবৃত্ত এটা এটা কিরকম হবে? এখন এটার শীর্ষবিন্দু কি জিরো জিরো হবে? এই পরাবৃত্তের শীর্ষবিন্দু জিরো জিরো হবে? মানে আমরা যদি না, এই যেটা মেইন সমীকরণ, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এটি কত বলো তো? এই যে এটা, এটা শীর্ষবিন্দু কত কত হবে বলো? এগুলো ভুলে গেছো? না, ওয়ান ওয়ান। হ্যাঁ, এটা শীর্ষবিন্দু হবে ওয়ান ওয়ান। ওকে, এখন আমরা এই শীর্ষবিন্দু এখানে নিলাম ওয়ান ওয়ান। এখন দেখো, এখন ওয়ান ওয়ান নিয়ে আমাদের এই পরাবৃত্তটা হবে এইরকম, তারপরে এইরকম, এই চিত্রটা তো এরকম হবে। ওকে, এখন তোমার এই যে পরাবৃত্ত এবং এক্স অক্ষ, ওকে, তো এখন এই পরাবৃত্ত এবং এক্স অক্ষের এই ছেদবিন্দু বের করো। এখন এখানে খেয়াল করো, আমরা যদি পরাবৃত্ত এবং এক্স অক্ষ দ্বারা, তাহলে পরাবৃত্ত এবং আচ্ছা, এখন এই যে এই পরাবৃত্তটা এক্স অক্ষের যেসব বিন্দুতে ছেদ করবে সেইখানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা,
বাট আমরা এটা একটু ফর্মালি লিখলে এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তো অতএব ওয়াই এর জায়গায় জিরো, 2x মাইনাস এক্স স্কোয়ার, জিরো। এখন এখানে এক্স কমন নিলে এটা হচ্ছে 2 - x। তাহলে এটা এক্স ইজ ইকুয়াল টু জিরো আর এটা এক্স ইজ ইকুয়াল টু 2। তো এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে এইখানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে, আর এক্স ইজ ইকুয়াল টু 2 হলে ওয়াই সমান হবে 4 - 4 জিরো। ওকে, তো আমাদের বিন্দুগুলো হচ্ছে একটা 0, 0 আর একটা হচ্ছে 2, 0। ওকে, তো এখন এখন এখানে আহ, আমি তো এটা র্যান্ডমলি এখানে দিছি, বাট এটা এখানে তোমার এই যে দেখো, এক্স অক্ষের সাথে পরাবৃত্তের একটা ছেদবিন্দু কিন্তু মূল বিন্দু 0, 0। তো এই এই পরাবৃত্তের অবশ্যই মূল বিন্দু দিয়ে নিয়ে যাওয়া লাগবে। আর একটা আছে 2, 0। ওকে, তাহলে একটা আছে 0, 0 আর একটা হচ্ছে 2, 0। ওকে, এখন আমাদের প্রশ্নে এই যে বলছে যে এখন এদের মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা অর্থাৎ এইটা, এটা আমাদের বের করতে হবে। এখন এটা তো সহজ। এখন এটা হবে ওয়াই ডিএক্স, লিমিট হবে 0 থেকে 2 পর্যন্ত। তো এখন এখানে ওয়াই কত হবে? ওয়াই এর মান হচ্ছে 2x - x স্কোয়ার, আর এখানে 0 থেকে 2 এর, এবং এখানে ডিএক্স। এরপরে জাস্ট এটা এটা করে নেবে, এটার অ্যান্সার আসবে 4/3। ওকে, এখন দেখো এই যে একটা পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আমরা সেম ম্যাথ কালকে আমরা অলরেডি করছি। একটা পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব, এটা আমরা কই করছিলাম, এই যে এটা একটা পরাবৃত্ত এবং এর এটা এবং এর লম্ব। পারবে না এটা? এখন এখন এগুলো পারা উচিত। পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার, তারপরে এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও আমরা কালকে করছিলাম। আমরা এটা কই করছিলাম? এটা হচ্ছে যে এটা কই জানি করলাম। এই ম্যাথ তো আমরা না কালকে না করলাম। এই যে হ্যাঁ, এটা এটা এখন পারা উচিত। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এই জন্য ম্যাথ গুলা দেখে আসতে বলছিলাম আর কি, কারণ এগুলো সবই আমাদের সিমিলার টাইপের ম্যাথ। তো এখন এখানে 4 নম্বরটা x - y+2 ইজ ইকুয়াল টু 0, এবং
ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, তো দাঁড়াও। হুম, ওকে। তো এখন আমাদের এই পরাবৃত্তের চিত্রটা তো আমরা আঁকতে পারবোই। এখন আমাদের সরলরেখার এই চিত্রটা কোন দিক দিয়ে যাবে আমাদের এটা একটু দেখতে হবে। এখানে সরলরেখাটা আমাদের এটা হচ্ছে এক্স, টু কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে -2, আবার এটা হবে ওয়াই ডিভাইড বাই টু। এরকম একটা ম্যাথ আমরা কালকে করছিলাম, এই যে এই ম্যাথটা, এটা মনে আছে? আছে তো, আছে আছে। আচ্ছা, আমরা তারপরে এটা সলভ করি এটা। এখন দেখো, এখন আমরা যদি এখানে চিত্রটা আঁকাই ভালোভাবে, চিত্র খুবই ভালোভাবে আঁকানো শিখতে হবে। এইখানে আমাদের মেইনলি চারটার মানে চিত্র খুবই ভালোভাবে শিখতে হবে। একটা হচ্ছে যে কোনো সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত। অধিবৃত্ত এখানে আসবে না, কারণ অধিবৃত্ত তো দুইটা শেপ, ওইটা আসবে না। এই এই চারটা দিয়ে আমাদের প্রশ্ন আসবে: বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এবং সরলরেখা। ওকে, তাহলে এখন এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বলতে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটার আমাদের সরলরেখা, এই যে আমাদের পরাবৃত্তটা হবে এইখানে। এ জাকির, এখন এইটা হচ্ছে আমাদের পরাবৃত্তের চিত্র। আর আহ, এই যে আমাদের সরলরেখাটা এক্স অক্ষ বরাবর -2, ওয়াই অক্ষ তে হচ্ছে +2 যাবে এইভাবে। তো এটা আমাদের এমন ভাবে আঁকতে হবে যাতে এটা পরাবৃত্তটাকে দুই জায়গাতে সেট করে আসছে। এটা এইখানে দিই, তাহলে আমাদের সরলরেখাটা হবে এই বড়। কি রান্না করবি? কি একটু নিয়ে আয়। ওকে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু, না, এটা সরলরেখাটা আছে আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু 0। আর আমাদের এটা আছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন এই দুইটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখন এই দুইটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের এই যে ক্ষেত্রফল আমাদের এই যে, কোন এই রিজিয়নটা, এটা হচ্ছে আমাদের এই যে এই রিজিয়নটুকু। ওকে, ওকে, এখন এই রিজিয়নটুকুর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো এই রিজিয়নটুকুর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এখন যদি কালকের এটা মনে থাকে তাহলে আমাদের এই বরাবর একটা আমরা যদি লম্ব আঁকাই, তাহলে এখন যদি নামকরণ করি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এবং এ বি সি হচ্ছে আমাদের এই সরল রেখাটার জন্য এক্স অক্ষের উপরে টোটাল ক্ষেত্রফল। আচ্ছা, আর
আবার আমরা যদি এখানে আবার এই বিন্দু থেকে আমরা যদি একটা লম্ব আঁকাই, এটা হচ্ছে ডি। ওকে, ওকে। এখন এই যে কালকের ওই ম্যাথটা আমরা যে করছিলাম, আমরা ওই ম্যাথের মধ্যে আমরা দেখছিলাম যে আমাদের একটা রিজিয়ন এখানে আমাদের হিসাব থেকে এখানে বাদ দেওয়া লাগছে। এই যে এ ডি এফ, এই রিজিয়নটা আমাদের হিসাব থেকে বাদ দেওয়া লাগছে। সেম চিত্র, এই চিত্র হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর সেম চিত্র। এখন এই চিত্রটা আমাদের চলে আসছে এক্স অক্ষ বরাবর। বুঝছো এটা? এখন দেখো, এখন আমাদের এই যে সীমাবদ্ধ যে অংশের ক্ষেত্রফল, আমরা যদি এইটা এখান থেকে বের করতে চাই, তাহলে আমাদের টোটাল সরল রেখার আমাদের ক্ষেত্রফল থেকে এই যে এই পরাবৃত্তের ক্ষেত্রফলটা যখন আমরা বাদ দিব, তখন শুধুমাত্র ইডি এবং এসি এর মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা সেটা কাউন্ট করতে হবে, অর্থাৎ ইবিডি এই ক্ষেত্রফলটা হিসাবের বাইরে চলে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। যেমন যেমন ভাবে এখানে এডিএফ এই পার্টটুকু আমাদের যেভাবে আমরা কাউন্টে নিয়ে আসি নাই, এইখানে সেম ভাবে ইবিডি এইটাও আমাদের হিসাবের মধ্যে নিয়ে আসা যাবে না। ওকে, দাঁড়াও এটা।